সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদ আছো, বাসায় আছো, নিয়মিত পড়াশোনা করতেছ। আমি টিটু রঞ্জন দাস, সহকারী শিক্ষক, মাহমুদাবাদ উচ্চ বিদ্যালয়, সীতাকুণ্ড, চট্টগ্রাম। আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান পড়ব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই খাতা, কলম, বই, ক্যালকুলেটর নিয়ে পড়ার টেবিলে বসে পড়ো। আমরা এখন দুটি ছবি দেখব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবিগুলো কিসের দেখো তো। এখানে প্রথম ছবি দেখো, নগদ টাকা দিয়ে কোনো কিছু লেনদেন বোঝাচ্ছে। এরপর দেখো অনেকগুলো, পাশের ছবিতে অনেকগুলো নগদ টাকা দেখা যাচ্ছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই দুটি ছবি থেকে কি বুঝতে পারছি? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, এগুলো হচ্ছে নগদ টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমাদের পাঠ কি হবে? আমরা কি পাঠটা কি হবে ধরে নিব? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পাঠ হবে নগদান বই। আজকে আমাদের পাঠ কি হবে? নগদান বই। আমরা এখন নগদান বইয়ের ধারণা পড়ব। শিক্ষার্থী বন্ধুরা, ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রতিদিন অসংখ্য লেনদেন সংঘটিত হয়ে থাকে। এই লেনদেনসমূহকে একটি নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে ভাগ করা হয়। আর এই মানদণ্ডটি হলো নগদ অর্থ। এই মানদণ্ডটি হলো কি? নগদ অর্থ। ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনসমূহ নগদ হতে পারে, বাকি হতে পারে। লেনদেনসমূহ কি হতে পারে? নগদ হতেও বাকি হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে নগদান বই কাকে বলে? শিক্ষার্থী বন্ধুরা, যে সকল লেনদেনের দ্বারা নগদ অর্থের প্রাপ্তি প্রদান ঘটে, ওই লেনদেন সমূহ যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে নগদান বই বলে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, নগদান বই কাকে বলে আমরা সবাই জানলাম। নগদান বইকে হিসেবে প্রাথমিক বই বলা হয় এবং যা তার অন্যতম শাখা হিসেবে বিবেচনা করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা নগদান বইয়ের শ্রেণীবিভাগ সম্পর্কে জানব। শিক্ষার্থী বন্ধুরা, নগদান বই প্রধানত 4 প্রকার: এক ঘর নগদান বই, 2 ঘর নগদান বই, 3 ঘর নগদান বই, খুচরো নগদান বই। বর্তমানে কিছু প্রতিষ্ঠান আছে যারা নগদান বইয়ের বিকল্প হিসেবে আরও 2টি পদ্ধতি মাধ্যমে তাদের নগদান হিসাব, তাদের দৈনন্দিন নগদ কার্যক্রম লিপিবদ্ধ করে থাকে। সেগুলো হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা। শিক্ষার্থী বন্ধুরা, নগদ এক ঘর নগদান বই সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এক ঘর নগদান বইয়ের প্রস্তুত করার জন্য যে ডেবিট এবং ক্রেডিট দিকে যে দফাগুলো বসে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, 1 প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন এক ঘর নগদান বইয়ের ডেবিট দিকে বসবে। কেন? প্রারম্ভিক মূলধন, এখানে মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব সাধারণত ক্রেডিট দিকে বসে, আর নগদ ডেবিট দিকে বসে। নগদান বইয়ের এই প্রারম্ভিক মূলধনের যদি আমরা জাবেদা করে দেখি, এখানে জাবেদা হবে যে নগদান বই, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তো সেই জন্য আমরা এই এক ঘর নগদান বইয়ের চকে আমরা ডেবিট দিকে বিবরণ করে মূলধন লিখব, মূলধন হিসাব লিখব, টাকা লিখব টাকার ঘরে। এরপরে
2 প্রারম্ভিক নগদ তহবিল। প্রারম্ভিক নগদ তহবিল নগদান বইয়ের এক ঘর নগদান বইয়ের ডেবিট দিকে বসবে, এক ঘর নগদান বইয়ের ডেবিট দিকে বসবে। ব্যালেন্স বিডি হিসেবে ডেবিট দিকে বসবে, কারণ প্রত্যেক প্রতিষ্ঠানে বছর শেষে কিছু টাকা থেকে যায়, ওগুলো পরবর্তী বছর 1 তারিখে এটা ব্যালেন্স বিডি হিসেবে বসাইতে হবে। কারণ এই নগদ তহবিল যেটা থেকে যায় সেটা জমা করলে আমাদের নগদান হিসাব ডেবিট হয়। সেজন্য আমরা প্রারম্ভিক নগদ তহবিলে ব্যালেন্স বিডি লিখবো, বিবরণের ঘরে লিখবো ব্যালেন্স বিডি, আর টাকাটা লিখবো টাকার ঘরে ডেবিট দিকে। এরপরে 3 নগদ প্রাপ্ত টাকা। নগদান বইয়ের সকল রকম নগদ প্রাপ্তি এক ঘরা নগদান বইয়ের 2 ঘরা হোক 3 ঘরা হোক, সকল রকম নগদ প্রাপ্তি নগদান বইয়ের ডেবিট দিকে বসবে। তদ্রুপ এক ঘর নগদান বইও শিক্ষার্থী বন্ধুরা এক ঘর নগদান বইও নগদ প্রাপ্ত টাকা ডেবিট দিকে বসবে। যেমন একটা উদাহরণ দিই, রহিমের কাছ থেকে 10,000 টাকা পাওয়া গেল, তাহলে এখানে চাপাতে হবে কি নগদান হিসেব ডেবিট, দেনাদার ব্র্যাকেটের মধ্যে আমরা রহিম হিসেব ক্রেডিট লিখব। তাহলে আমাদের এখানে নগদান বইয়ে আমরা যে বিবরণের ডেবিট দিকে বিবরণের ঘরে রসিদের নাম লিখব, ডেবিট দিকে বিবরণের ঘরে কার নাম লিখব? রসিদের নাম, রসিদ হিসাব। আর আমরা টাকাটা লিখব নগদান বইয়ের ডেবিট দিকে টাকার কলামে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা নগদান বইয়ে নগদ প্রাপ্ত টাকা সবসময় ডেবিট দিকে বসবে, যার কাছ থেকে পাবো তার নামটা আমরা বিবরণে লিখব। এরপরে 4 নাম্বার দেখো নগদ পরিশোধ। তাহলে এই নগদান বইয়ের 1 ঘরা হোক 2 ঘরা হোক 3 ঘরা হোক, নগদ পরিশোধ সবসময় নগদান বইয়ের ক্রেডিট দিকে বসবে। নগদান বইয়ের কোন দিকে বসবে? ক্রেডিট দিকে। শিক্ষার্থী বন্ধুরা একটা উদাহরণ দিই, পাওনাদার রহমানকে 10,000 টাকা পরিশোধ করা হলো, তাহলে এটা যাবে হবে কি পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো পাওনাদার আমরা ব্র্যাকেটে রহমান লিখব, আর এখানে আমাদের যে অঙ্ক বইয়ে ক্রেডিট দিকে আমরা বিবরণের ঘরে নাম লিখব যে রহমান হিসাব, আর টাকাটা লিখব নগদের ঘরে। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন এক ঘর নগদান বইয়ের একটা চক দেখব। এক ঘর নগদান বইয়ের একটা, এখানে তোমরা দেখো এক ঘর নগদান বইয়ের নমুনা চক। এখানে ডেবিট এবং ক্রেডিট দুইটা পাশ আছে। এখানে ডেবিট দিকে তারিখ, প্রাপ্তি, ভানং মানে হচ্ছে ভাউচার নাম্বার, ভানং মানে হচ্ছে কি ভাউচার নাম্বার। এরপরে খ পৃষ্ঠা মানে হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, পরিমাণ টাকা। এখানে তারিখ শুরু হয়েছে, আবার এখানেও দেখো তারিখ শুরু হয়েছে, কারণ এখানে এই তারিখ থেকে পরিমাণ এটা হচ্ছে যে নগদান বইয়ের ডেবিট পাস, আবার এখানে তারিখ থেকে পরিমাণ এটা হচ্ছে ক্রেডিট পাস। তাহলে মোট নগদান বইয়ে চকে ঘরের সংখ্যা কতটি শিক্ষার্থী বন্ধুরা? 10টি। কয়টি? 1 2 3 4 5, ডেবিট দিকে 5টি এবং ক্রেডিট দিকে কয়টি? 5টি। 1 2 3 4 5, 5টি। তাহলে নগদান বইয়ে চকে ঘরের সংখ্যা কয়টি শিক্ষার্থী বন্ধুরা? মোট 10টি, ডেবিট দিকে 5টি, ক্রেডিট দিকে 5টি। এখন আমরা দুঘর নগদান বইয়ের চক দেখব। এখন আমরা দুঘর নগদান বইয়ের চক শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন দুঘর নগদান বই চক দেখব। দুঘর নগদান বইয়ের চক, ডেবিট দিকে তারিখ, প্রাপ্তি, ভাউচার নাম্বার, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। দেখো শিক্ষার্থী বন্ধুরা এক ঘর নগদান বইয়ে ছিল আমাদের টাকার পরিমাণ শুধু নগদ টাকার ঘর, কিন্তু দুঘর নগদান বইয়ে আমাদের একটা নতুন ঘর হয়েছে, সেটা হচ্ছে কি ব্যাংক টাকা। কারণ দুঘর নগদান বইয়ে ব্যাংক লেনদেন সহ বসবে, কিন্তু এক ঘর নগদান বইয়ে আমাদের নগদ লেনদেনই বসবে, শুধু কোনো ব্যাংক লেনদেন সেখানে বসবে না। তাহলে আমাদের এক ঘর এবং দু ঘরের মধ্যে পার্থক্য হচ্ছে কি এক ঘর নগদান বইয়ে সব নগদ লেনদেন বসবে, আর দু ঘর নগদান বইয়ে নগদ এবং ব্যাংক লেনদেন বসবে। তাহলে আমাদের এখন কয়টা ঘর হচ্ছে? ডেবিট দিকে তারিখ, প্রাপ্তি, ভাউচার, নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা।
এবং ক্রেডিট দিকেও দেখো তদ্রুপ তারিখ, প্রদান, ভাউচার নাম্বার, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে ডেবিট দিকে 6টা কলাম, ক্রেডিট দিকে কয়টা কলাম? 6টা কলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, দুঘর নগদান বইয়ের চকে কয়টি ঘর আছে? 12টি ঘর আছে। তুমি ঠিক বলেছ, 12টি ঘর আছে। ডেবিট দিকে কয়টা ঘর? 6টা। ক্রেডিট দিকে কয়টা ঘর? 6টা। তো দুঘর নগদান বইয়ে টাকার কলাম কয়টি শিক্ষার্থী বন্ধুরা? 2টি। তোমরা ঠিক বলেছ। দেখো, নগদ ডেবিট দিকে 2টা টাকার কলাম, নগদ টাকা, ব্যাংক টাকা। এবং ক্রেডিট দিকে টাকার কলাম কয়টা? নগদ টাকা, ব্যাংক টাকা। তাহলে আমরা 2 ঘর নগদান বইয়ের চক সম্পর্কেও জানলাম। এখন আমরা 3 ঘর নগদান বইয়ের চক সম্পর্কে জানব। একই থাকবে, শুধু একটু পরিবর্তন হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 3 ঘর নগদান বইয়ের নমুনা চক দেখব। 3 ঘর নগদান বইয়ে ডেবিট দিকে তারিখ, প্রাপ্তি, ভাউচার নাম, খতিয়ান পৃষ্ঠা, প্রদত্ত বার্তা। দেখো, 2 ঘর নগদান বই এবং 3 ঘর নগদান বইয়ে কিন্তু বার্তা ছিল না, কিন্তু 3 ঘর নগদান বইয়ে শিক্ষার্থী বন্ধুরা 1 ঘরা এবং 2 ঘর নগদান বইয়ে প্রদত্ত বার্তার কিন্তু কি ছিল না? কলাম ছিল না। এখন 3 ঘর নগদান বইয়ে তোমরা দেখো নতুন একটা ঘর আসছে, সেটা হচ্ছে প্রদত্ত বার্তা, নগদ প্রদত্ত বার্তা। এরপরে নগদ টাকা, ব্যাংক টাকা। এরপরে ক্রেডিট দিকে দেখো তো দ্রুপ খতিয়ান তারিখ, প্রদান, ভাউচার নাম্বার, খতিয়ান পৃষ্ঠা, প্রাপ্ত বার্তা, নগদ টাকা, ব্যাংক টাকা। দেখো এখানে একটা নতুন কলাম আসছে, প্রাপ্ত বার্তা। তাহলে 2 ঘরা এবং 1 ঘরা নগদান বই কিন্তু বার্তার কলাম ছিল না, কিন্তু 3 ঘর নগদান বইয়ে আমাদের বার্তার জন্য 2টি ঘর এসেছে। ডেবিট দিকে আমাদের প্রদত্ত বার্তা, নগদ প্রদত্ত বার্তা, এবং ক্রেডিট দিকে এবং প্রাপ্ত বার্তা ছিল না। এখন 3 ঘর নগদান বইয়ে প্রদত্ত বার্তা ডেবিট দিকে, এটা হচ্ছে প্রদত্ত নগদ বার্তা, এবং ক্রেডিট দিকে নগদ প্রাপ্ত বার্তা বসবে। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা 3 ঘর নগদান বইয়ের মোট কলামের সঙ্গে কয়টি? আমরা গুণ দেখি। 1 2 3 4 5 6 7। ডেবিট দিকে 7টি, ক্রেডিট দিকে কয়টি? 1 2 3 4 5 6 7, 7টি। মোট কয়টি কলাম শিক্ষার্থী বন্ধুরা? 14টি। হ্যাঁ, তাহলে আমরা 1 ঘর নগদান বই কলাম কয়টি পেয়েছিলাম? ঘর 10টি। 2 ঘর নগদান বই কয়টি ঘর আমাদের? 12টি। 3 ঘর নগদান বই কয়টি? 14টি। এখন আমরা আজকে আমাদের মেইন বই থেকে আমরা একটা সৃজনশীল অঙ্ক করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই একটা সৃজনশীল অঙ্ক করার জন্য সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমরা এখন আগে একটা সৃজনশীল প্রশ্নটা দেখব। তোমাদের যে মেইন বইয়ের যে সৃজনশীল প্রশ্ন 1 নম্বর অঙ্কটা আমরা আজকে করব। তোমরা সবাই প্রশ্নটা দেখো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বইয়ের সৃজনশীল প্রশ্ন 1 ঢাকার ইসলামপুরের মেসাজ দেবলিনা বস্ত্রালয় এর 2017 সালের মে মাসের কয়েকটি লেনদেন নিম্নরূপ। মে 1 প্রারম্ভিক নগদ তহবিল 60,000 টাকা। মে 4 কুমিল্লার তপু ট্রেডার্সের নিকট প্রতি গজ 200 টাকা দরে 150 গজ কাপড় 5% বার্তায় নগদে বিক্রয়। কুমিল্লার তপু ট্রেডার্সের নিকট প্রতি গজ 200 টাকা দরে 150 গজ কাপড় 5% বার্তায় নগদে বিক্রয়। এরপর মে 10 পাবনার শাহী বস্ত্র বিতান হতে 10% বার্তায় কাপড় ক্রয় 80,000 টাকা। মে 13 সজল ট্রেডার্স হতে প্রাপ্তি 40,000 টাকা। মে 15 অগ্রিম দোকান ভাড়া প্রদান 30,000 টাকা। মে 20 মালিকের মেয়ের জন্য 2,000 টাকার কাপড় প্রদান। মে 25 এপ্রিল মাসের বিদ্যুৎ বিল পরিশোধ 2,500 টাকা। এবং ক নাম্বার প্রশ্ন, উপযুক্ত তথ্য হতে অনগদ লেনদেনের সাধারণ জাবেদা দাও। খ মে 4 তারিখের লেনদেনের জন্য ক্যাশ মেমো প্রস্তুত করো। গ উল্লিখিত লেনদেনগুলোর দ্বারা 1 ঘরা নগদান বই প্রস্তুত করো। শিক্ষার্থী বন্ধুরা,
এক ঘরা নগদান বই চক সম্পর্কে আমরা জেনেছি, ক্যাশ মেমো সম্পর্কে আমরা পূর্বে ক্লাসগুলোতে আমরা জেনেছি। এখন অনগদ লেনদেন কি? শিক্ষার্থী বন্ধুরা, অনগদ সাধারণত আমরা বুঝবো যে যেগুলা বাকিতে লেনদেন হয়ে থাকে। কিছু হয়ে থাকে বাকিতে, যেখানে কোনো নগদ লেনদেন করা হয়নি, এবং আমরা যাবদা করেই বুঝে যাব যে এই লেনদেনটা নগদ হয়েছে কি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নটা আরেকটু ভালোভাবে বুঝে নিব। প্রতিটা লেনদেন। শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে ক নাম্বারে করতে হবে কি? উপযুক্ত তথ্য হতে অনগদ লেনদেনের সাধারণ জাবেদা। তো আমাদের এই যে প্রশ্ন, সেখান থেকে আমরা অনগদ মানে বাকি যে লেনদেনগুলা, সেগুলো আমরা কি করব? আগে চিহ্নিত করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এখানে মে 1 প্রারম্ভিক নগদ তহবিল, লেকিন প্রশ্নই বোঝা যাচ্ছে এটা নগদ লেনদেন। এরপরে 4 তারিখ তোমরা দেখো এখানে পিছনে আছে নগদে বিক্রয়, তাহলে এটি কি লেনদেন? এটাও নগদ লেনদেন। এরপরে মে 10 দেখো পাবনা শাহী বস্ত্র বিতানোতে 10% বাট্টায় কাপড় ক্রয় 80,000 টাকা। দেখো এখানে খেয়াল করো, পাবনা শাহী বস্ত্র বিতানোতে 10% বাট্টায় কাপড় ক্রয় কত টাকা? 80,000 টাকা। তোমরা দেখো পাবনা শাহী বস্ত্র বিতান থেকে সে যে কাপড় কিনছে, সেখানে কিন্তু নগদ কোনো কথা উল্লেখ নাই। এখানে দেখো নগদ লেখা ছিল, কুমিল্লার তপুটেরাসের নিকট প্রতি 1,000 টাকা নগদে বিক্রয়, এই নগদ কথা ছিল, কিন্তু এখানে ওই ধরনের কোনো কথা নাই। তাহলে এটা আমরা কি ধরবো শিক্ষার্থী বন্ধুরা? এটা বাকি লেনদেন। এটা কি ধরবো? বাকি লেনদেন। কিভাবে আমরা বাকি লেনদেন চিনবো? যে কারণ এখানে নগদ কথাটা নাই এবং কারো নাম লেখা আছে। যদি কোনো ক্রেতার নাম লেখা থাকে, তাহলে আমরা ধরে নিব যে সেটা বাকিতে, কারণ এখানে প্রশ্নে কোনো নগদের উল্লেখ নাই। কারণ তোমরা সহজে বুঝবা, দোকান থেকে যখন তুমি কোনো জিনিস কিনবা বাকিতে, তাহলে তোমার নাম লিখে রাখবে, কিন্তু নগদে কিনলে কিন্তু সেক্ষেত্রে নাম লিখে রাখার প্রশ্ন উঠে না। তাহলে আমরা ওইভাবে ধরে নিব যে এই লেনদেনটা কি বাকিতে। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো, তাহলে এটা আমাদের অনগদ লেনদেন হিসেবে আমরা এটা বসাবো। এরপরে সজল ট্রেডার্সের নিকট প্রাপ্তি মানে আমরা ওনার কাছ থেকে টাকা পাইতাম, এখন উনি আমাদেরকে টাকা দিছে, তাহলে এটা যাওয়া করলে হবে যে কি নগদান হিসেব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। নগদান হিসেব ডেবিট, দেনাদার হিসেব ক্রেডিট, তাহলে এটা নগদ লেনদেন, তাহলে এটা বসবে না। এরপর অগ্রিম দোকান ভাড়া প্রদান। শিক্ষার্থী বন্ধুরা, অগ্রিম যদি আমরা কাউকে দিয়ে থাকি তাহলে সেটা নগদ, তাহলে আমরা কি এটা অগ্রিম দোকান ভাড়া যাওয়া কি হবে? অগ্রিম ভাড়া হিসেব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এটাও কিন্তু আমাদের অনগদ লেনদেন নয়, এটাও নগদ, তাহলে এটাও আমাদের ক নম্বরে বসবে না। মালিকের মেয়ের জন্য 2,000 টাকা কাপড় প্রদান। শিক্ষার্থী বন্ধুরা, মালিকের মেয়ের জন্য যদি প্রতিষ্ঠান থেকে কাপড় প্রদান করা হয়, তাহলে এটা কিন্তু উত্তোলন। তাহলে এখানে কাপড় যদি নিয়ে যায়, এই তোমরা সবাই ভালো করে প্রশ্নের দিকে খেয়াল করো, মেসেজ দেব নিলে বস্তালয়, এটা হচ্ছে কাপড়ের দোকান। তো মালিকে যদি কি করে, নিজের মেয়ের জন্য কি নিয়ে যায়? কাপড় নিয়ে যায়, তাহলে এটা উত্তোলন হিসাব ডেবিট হবে। আর যেহেতু কাপড় নিয়ে গেছে, এটা পণ্য, তাহলে এটা ক্রয় হিসাব ক্রেডিট হবে। তাহলে এখানে কি নগদ লেনদেন আসতেছে? নগদের কথা আসতেছে? আসে না, তাহলে এটা বাকি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক নম্বরে কোন কোন লেনদেনগুলো বসবে? 10 তারিখ মে 10 পাবনার শাহী বস্ত্র বিতান 10% বাটা কাপড় ক্রয়। এরপরে মে 20 মালিকের মেয়ের জন্য 2,000 টাকার কাপড় প্রদান। এই দুইটা লেনদেন দিয়ে আমরা ক নাম্বার করব, কারণ এই দুইটা লেনদেন কি বাকিতে, তাহলে এই দুইটা লেনদেন আমাদের যেহেতু আমাদেরকে সাধারণ জাবেদা দাখিলে দিতে বলছে, আমরা এখন একটা সাধারণ জাবেদার ঘর করব। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে জাবেদাটা করেছি, তোমরা দেখো জাবেদার চক হচ্ছে তারিখ, হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠার ডেবিট টাকা ক্রেডিট টাকা। তাহলে জাবেদার চকে কলাম কয়টি, ঘর কয়টি? 1 2 3 4 5 কলামগুলোর নাম তাহলে কি? তারিখ, হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠার ডেবিট টাকা ক্রেডিট টাকা। তোমরা পূর্বের ক্লাসেও তোমরা জাবেদার চক সম্পর্কে জানো। এখন আমাদের আমরা যে বইয়ে মে 10 তারিখে আমরা পড়েছিলাম পাবনা শাহী বস্ত্র বিতানোতে 10% বাট্টায় 80,000 টাকার
পণ্য ক্রয়। এখানে জাবেদা করার সময় কিন্তু আমাদের বাচ্চার টাকাটা কিন্তু বাদ দিতে হবে। এখানে আমাদের যে ৮০,০০০ টাকা, ৮০,০০০ টাকা 10% করলে কত হয়? ৮,০০০ টাকা। তাহলে ৮০,০০০ থেকে 10%-এ ৮,০০০ টাকা যদি বাদ যায় তাহলে কত হয়? ৭২,০০০ টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ৭২,০০০ টাকা দিয়েই আমরা জাবেদা দিয়েছি। তাহলে এই ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। পাওনাদার ব্র্যাকেটে সাই বস্তু বিতরণ, মানে আমরা এই ৮০,০০০ টাকা 10% বাটায় ৮০,০০০ টাকার পণ্য বাকিতে কিনছিলাম কার থেকে? সাই বস্তু বিতরণ থেকে। তাহলে আমাদের জাবেদাটা ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। আর কারণ লিখবো যেহেতু 10% বাটায় বাকিতে কাপড় ক্রয় হলো। এরপরে মে 20 তারিখে আমাদের জাবেদার প্রশ্ন ছিল কি? মালিকের মেয়ের জন্য ২,০০০ টাকার কাপড় প্রদান। মালিকের মেয়ের জন্য ২,০০০ টাকার কাপড় প্রদান। তো মালিকের মেয়ের জন্য যদি আমরা কাপড় প্রদান করি জাবেদা কি? আমরা আগেও বলেছি, এখন আরো একবার দেখি। উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আর এখানে টাকা ২,০০০ টাকা ঠিক থাকবে। তাহলে জাবেদায় কিন্তু আমাদেরকে শিক্ষার্থী বন্ধুরা জাবেদায় কিন্তু যোগফল বের করতে হবে। যোগফল বের করে আমরা হিসাবের সমতা চিহ্ন টেনে দিব। তাহলে ৭২,০০০ ২,০০০ কত? ৭৪,০০০। ৭২,০০০ ২,০০০ কত? ৭৪,০০০। ডেবিট এবং ক্রেডিট। জাবেদায় ডেবিট এবং ক্রেডিট দিকে যোগফল সর্বদা সমান থাকে। তাহলে আমাদের ক নাম্বার সবার বোঝা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা আমাদের প্রশ্নের খ নাম্বার অঙ্কটা করব। খ নাম্বার আমাদের প্রশ্ন কি? তোমাদের বইতে দেখা সৃজনশীল প্রশ্ন ২ নাম্বার। আমাদের ক্ষয়ের প্রশ্ন ছিল কি? ক্ষয়ের প্রশ্ন ছিল আমাদের মে ৪ তারিখের লেনদেনের জন্য ক্যাশ মেমো প্রস্তুত করো। খ নাম্বার প্রশ্ন ছিল কি শিক্ষার্থী বন্ধুরা? মে ৪ তারিখের লেনদেনের জন্য ক্যাশ মেমো প্রস্তুত করো। তো শিক্ষার্থী বন্ধুরা, ক্যাশ মেমো আমরা আগের ক্লাসগুলোতে, আমরা স্কুলে যে ক্লাসগুলো করেছি জাবেদার অধ্যায়, সেখানে কিন্তু ক্যাশ মেমো সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। এখন আমি তোমাদেরকে খ নাম্বার অঙ্কটা করে দিব। আর সাধারণত তোমরা জানো ক্যাশ মেমো সাধারণত বিক্রেতা প্রস্তুত করে। কে প্রস্তুত করে? বিক্রেতা। ক্যাশ মেমো কে প্রস্তুত করে? বিক্রেতা প্রস্তুত করে। তাহলে আমরা এখন ক্যাশ মেমোটা প্রস্তুত করব। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ক্যাশ মেমোর একটা চক এঁকেছি। এখন আমরা উদ্দীপকের আলোকে ক্যাশ মেমোটা প্রস্তুত করব। তো আমরা জানি ক্যাশ মেমো প্রস্তুত করে সাধারণত বিক্রেতা। তাহলে আমাদের প্রশ্নে বইতে তোমরা দেখো এই কুমিল্লার তপু ট্রেডার্সের নিকট প্রতি গজ এত টাকা ২০০ টাকা ধরে ১৫০ গজ কাপড় ৫% বাটায় নগদে বিক্রয়। তাহলে তপুর নিকট বিক্রি করেছিল। তাহলে বিক্রেতাকে এখানে তাহলে মেসেজ দেব নীলা বস্তান। তাহলে আমাদের ক্যাশ মেমোর উপরে আমরা লিখবো যে মেসেজ কি? মেসেজ দেবলিনা, মেসেজ দেবলিনা বস্তা লয়। ঠিকানা কোথায়? মেসেজ দেবলিনা ঢাকার ইসলামপুর। ঢাকা ইসলামপুর ঢাকা। এরপরে ক্রেতা কি? দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে ক্রেতা হচ্ছে যে তপু ট্রেডার্স। তপু ট্রেডার্স। তপু ট্রেডার্স। আর ঠিকানা হচ্ছে কি? কুমিল্লা। তো শিক্ষার্থী বন্ধুরা, তারিখ তোমরা দেখো, তারিখ। এরপরে ভাউচার নাম্বার। এখন আমরা ভাউচার নাম্বারটা, আমাদের প্রশ্নে ভাউচার নাম্বারটা দেওয়া নেই। যদি ভাউচার নাম্বারটা দেওয়া থাকতো তাহলে আমরা কি ভাউচার নাম্বারটাও এখানে লিখে দিতাম। তো আমরা এখন অঙ্কটা করব, ক্যাশ মেমোটা করব। তো এখানে আমরা লিখব ক্রমিক নং ১। এখানে আমরা যে বিবরণের ঘরে আমরা লিখব যে কাপড়
বিক্রয়, কাপড় বিক্রয়, কাপড় বিক্রয়। তো কাপড় বিক্রয় এখানে দর কত? প্রতি গজ 200 টাকা ধরে, তাহলে দর হবে কত? 200 টাকা। পরিমাণ কত? 150 গজ। তো আমরা দুইটা গুণ করব। তো গুণ করলে আমাদের হয় যে এই দেখো এখানে একটা শূন্য, দুইটা শূন্য, তিনটে শূন্য, আমরা তিনটে শূন্য লিখে ফেলবো। একটা সহজ পদ্ধতি গুণ করার। এরপর 15 দুগুণে কত? 30 হয়। দেখো 30,000 টাকা। দেখো আমি ক্যালকুলেটর ছাড়া কিভাবে সহজে গুণটা করে ফেলেছি। তোমরা কি পারবে শিক্ষার্থী বন্ধুরা? আবার আমরা বলতেছি একটা শূন্য, দুইটা শূন্য, তিনটে শূন্য, তিনটে শূন্য আমরা প্রথমে লিখে ফেলবো। এরপরে 15 দুগুণে কত হবে? 30 হবে। তাহলে আমাদের কত টাকা হলো? 30,000 টাকা। এখানে দেখো প্রশ্নে তোমাদের এই 5% বার্তা আছে। আমরা বার্তাটা কি দিতে হবে? ক্যাশ মেমো বার্তাটা কি করতে হবে? বিয়োগ দিতে হবে। বার্তাটা কি করতে হবে? বিয়োগ দিতে হবে। তো 5% বার্তায় কত আসবে? 30,000 টাকা। তোমরা ক্যালকুলেশনে কি করবে? বের করবে। কিন্তু আমি তোমাদেরকে আরেকটা সহজ পদ্ধতি বলে দিব। এখন আমরা পার্সেন্টেজ ক্যালকুলেটর তো সবাই জানি, আমি আর সংক্ষেপে তোমাদেরকে দেখা দিচ্ছি। এখানে আমাদের পার্টটা হচ্ছে 5%। তো আমরা 5% বের করার জন্য একদম সংক্ষেপে মোট ফিগারটা তোমরা খেয়াল করো। এখানে মোট ফিগার এখানে এই 30,000 টাকা আছে। 10% হলে আমরা একটা শূন্য বাদ দিব, তাহলে আসবে 3,000 টাকা। তাহলে যদি 10% 3,000 টাকা আসে, 5% কত হবে? শিক্ষার্থী কিন্তু অর্ধেক। অর্ধেক কত আসবে? 1,500 টাকা। তাহলে বাদ বাদটা 5% কত টাকা? 1,500 টাকা। 1,500 টাকা। তাহলে 1,500 টাকা যদি আমরা বিয়োগ দিই, তাহলে আমাদের আসবে কত? 28,500 টাকা। 28,500 টাকা। তাহলে আমরা এখানে দুইটা দিয়ে দিব, এটা হচ্ছে সমতা চিহ্ন। এরপর তাহলে আমরা কথা লিখব। 28,500 টাকা মাত্র। আর এখানে আমাদের ক্রেতার স্বাক্ষর থাকবে। নিচে তোমরা যদি চাও আরো লিখতে পারো, বিশেষ দ্রব্যষ্ট বিক্রিত মাল ফেরতযোগ্য নয়। এরপরে বিক্রেতার স্বাক্ষর থাকবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ক্যাশ মেমোটা আশা করি বুঝেছ। এখন আমরা আমাদের এর পরের অঙ্কে চলে যাব। বইয়ে দেখো আমাদের বইয়ে গ নাম্বার 4 লিখিত লেনদেনগুলো দ্বারা এক ঘর নগদান বই প্রস্তুত করো। এখন আমরা এক ঘর নগদান বই কি প্রস্তুত করব। আজকে আমি এক ঘরা, 2 ঘরা, 3 ঘর নগদান বইয়ের চক দেখিয়ে দিয়েছি, কিন্তু এক ঘর নগদান বই প্রস্তুত প্রণালীটা বলেছি। কারণ আমাদের অঙ্কে আজকে এক ঘর নগদান বইয়ের প্রস্তুত প্রণালী সম্পর্কে আমরা কি যেহেতু এক ঘর নগদান কি করব? তৈরি করব। সেজন্য আমরা এক ঘর নগদান বই প্রস্তুত করার আলোচনা করেছি। আমরা পরের ক্লাসে যখন 2 ঘরা 3 ঘরা নগদান বই প্রস্তুত করব, তখন আমরা 2 ঘরা 3 ঘরা নগদান বই প্রস্তুত প্রণালী কি করব? আলোচনা করব। তো এখন আমরা চলো শিক্ষার্থী বন্ধুরা এক ঘর নগদান বই কি করি? প্রস্তুত করি। তাহলে আমরা সব এখন আমরা গ নাম্বার প্রশ্নে আমরা মেসেজ দেব লিনিয়ার বস্তালয়, ইসলামপুর, ঢাকা হচ্ছে এক ঘরা নগদান বই। এখন আমরা এক ঘর নগদান বই 1 নাম্বার মে 1 প্রারম্ভিক নগদ তহবিল 60,000 টাকা। প্রারম্ভিক নগদ তহবিল মে 1 প্রারম্ভিক নগদ তহবিল 60,000 টাকা। প্রারম্ভিক নগদ তহবিল নগদান বইয়ের ডেবিট দিকে ব্যালেন্স বিড হিসেবে বসবে। তাহলে আমরা লিখব 2017 সাল মে 1 ব্যালেন্স বিডি 60,000 টাকা বসবে। এরপরে মে 4
কুমিল্লার তপু ট্রেডার্সের নিকট প্রতি গজ 200 টাকা দরে 150 গজ 5% পাল্টায় নগদে বিক্রয়। নগদে বিক্রি করলে নগদান হিসেব ডেবিট। তো নগদান হিসেব যদি ডেবিট হয় তাহলে আমাদের এটা নগদান বই ডেবিট দিকে বসবে। মে 4 আমরা লিখব যে বিক্রয় হিসাব। আমরা যদি ক্যাশ মেমো তৈরি করেছিলাম সেখানে আমাদের টাকা হয়েছিল কত 30,000 টাকা, 5% বাড়তে বাদ দেওয়ার পর আমাদের হয়েছিল কত 28,500 টাকা। তো আমাদের এখানে 28,500 বসবে, কারণ নগদান বইতে কারবারি বারটা বসবে না। কারবারি বারটা কি, ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে যে বারটা সেটা হচ্ছে কারবারি বারটা, আমাদের এখানে কারবারি বারটা কি বসবে না। এরপরে মে 10 পাবনা শাড়ি বস্ত্র বিতরণ 10% বার্তায় কাপড় ক্রয় 80,000 টাকা। এটা বাকি লেনদেন, এটা মানে অনগদ। শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি নগদান বইতে বাকিতে লেনদেন বসবে না, সেজন্য আমাদের 10 তারিখ বসবে না। এরপর আমরা 13 তারিখে যাব। সজল ট্রেডার্সের নিকট থেকে প্রাপ্তি 40,000 টাকা। সজল ট্রেডার্সের নিকট থেকে প্রাপ্তি, তাহলে আমরা জানি প্রাপ্তি হলে সহজ, আমরা বুঝে গেছি আমাদের নগদান বই ডেবিট দিকে বসবে। তাহলে আমরা এখানে লিখব কি মে 13 দেনাদার, দেনাদার ব্র্যাকেটে লিখব সজল, সজল ট্রেডার্স, ট্রেডার্স হিসাব। এখানে বিক্রি, এখানে হিসাব দিতে হবে। তো কত টাকা আমরা 40,000 টাকা। কত টাকা 40,000 টাকা। এরপরে 15 তারিখ মে 15 অগ্রিম দোকান ভাড়া প্রদান 30,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা প্রদান যেখানে আমাদের উল্লেখ আছে তাহলে আমরা এত কিছু না বুঝিয়ে আমরা সরাসরি প্রদান পাশে চলে যাব, কারণ যেহেতু আমাদের এখানে প্রশ্নই প্রদান বলে দিয়েছে তাহলে আমাদের প্রশ্নটা আমাদের জন্য ইজি হয়ে গেল। তাহলে এটা চাপাতে হবে কি অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব যদি ক্রেডিট হয় তাহলে আমরা ক্রেডিট দিকে চলে যাব। তাহলে আমরা ক্রেডিট পাশে লিখব 2017 সাল মে 15 অগ্রিম ভাড়া হিসাব, অগ্রিম ভাড়া হিসাব কত টাকা লিখব 30,000 টাকা, 30,000 টাকা। এরপরে মে 20 মালিকের মেয়ের জন্য 2,000 টাকার কাপড় প্রদান। শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি এটা হচ্ছে অনগদ লেনদেন, তাহলে এটা কি হবে না আমাদের এক ঘরে নগদান বইয়ে নগদান বইতেই আসবে না। অনগদ, বাকি লেনদেন, বাকিতে ক্রয়, বাকিতে বিক্রয়, অবচয়, অনাদায়ী পাওনা আমাদের এক ঘরে নগদান হোক, 2 ঘরে নগদান হোক, 3 ঘরে নগদান কোথাও আসবে না। এখানে শুধু নগদ লেনদেনই কি বসবে। তার এরপরে মে 25 এপ্রিল মাসে বিদ্যুৎ বিল পরিশোধ। শিক্ষার্থী বন্ধুরা দেখো পরিশোধ লেখা আছে, বিদ্যুৎ বিল পরিশোধ। তো পরিশোধ হলে আমাদের কোন পাশে যাবে প্রদান পাশে। তাহলে আমরা লিখব যে মে 25 বিদ্যুৎ বিল হিসাব, বিদ্যুৎ বিল, বিদ্যুৎ বিল হিসাব, বিদ্যুৎ বিল হিসাব এখানে কত আমাদের 2,500 টাকা, 2,500 টাকা। এখন আমরা ডেবিট দিকে সবসময় মনে রাখবে নগদান বই ডেবিট দিকে আগে যোগ করতে হবে। যদি ব্যালেন্স বিডি ডেবিট দিকে বসে তাহলে আমাদের ডেবিট দিকে যোগ করব, ক্রেডিট দিক যোগ করব, দুদিকের পার্থক্য বের করে আমরা নগদান বইয়ের উদ্ধৃত বের করে ফেলব। ডেবিট দিকে যে দফাগুলো বসছে এগুলো যোগফল 1,28,500 এবং এই টাকাটা আবার ক্রেডিট দিকে বসাইতে হবে। বসানোর পরে আমরা মে 31 তারিখ ব্যালেন্স সিডি, এখন আমাদের সিডি হবে কত, আমরা এই 1,28,000 থেকে এই যে ক্রেডিট দিকে যে দুটো এন্ট্রি বসেছে 30,000 এবং 2,500 এই দুইটা যোগফল নির্ণয় করে এই টোটাল যোগফল থেকে আমরা বিয়োগ দিব, 1,28,500 থেকে বিয়োগ দিব। তো তোমরা ক্যালকুলেটরে 1,28,500 থেকে 32,500 বিয়োগ দাও, 96,000 আসবে। তাহলে আমরা এখানে কত লিখব 96,000।
ফলস করো। 96,000 টাকা, 96,000 টাকা। তাহলে আমাদের ব্যালেন্স সিডি কত? 96,000। তো নগদান বইতে যে ব্যালেন্স সিডিটা হবে এটা হচ্ছে মে মাস। পরবর্তী মাসে এই ব্যালেন্স সিডিটাকে আবার কি করতে হবে? পরবর্তী মাসের 1 তারিখে সেটা আবার ব্যালেন্স বিডি হিসেবে বসবে। তাহলে মে এর পরে কি? জুন। জুন 1 ব্যালেন্স বিডি কত টাকা বসবে? যে টাকাটা মে মাসের শেষ তারিখে সিডি হয়েছিল পরবর্তী মাসে সেটা বিডি হিসেবে বসবে। কত টাকা? 96,000 টাকা। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা এই যে নগদান বই সম্পর্কে আমরা করেছি একটা অধ্যায়। শুরু থেকে আমরা নগদান বই কাকে বলে, নগদান বইয়ের শ্রেণী বিভাগ এবং অনগদ লেনদেন, ক্যাশ মেমো, একটা 1 ঘর নগদান বই করেছি। তো আমি আশা করি তোমরা এর থেকে কিছু হলেও কি শিখতে পেরেছ। তো এখন আমি তোমাদেরকে ছোটখাটো 2-1টা প্রশ্ন করব, আশা করি তোমরা আমার প্রশ্নের উত্তর দিতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, রহিম বলো তো 1 ঘর নগদান বইয়ের চকে কয়টি কলাম থাকে? হ্যাঁ তুমি ঠিক বলেছ, 10টি কলাম থাকে। এরপরে শাহজাহান বলো তো ক্যাশ মেমো কে প্রস্তুত করে? হ্যাঁ তুমি ঠিক বলেছ, ক্যাশ মেমো বিক্রেতা প্রস্তুত করে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে আমার সাথে থাকার জন্য। আমি তোমাদেরকে এখন একটা বাড়ি কাজ দিব। বাড়ি কাজ হচ্ছে যে তোমাদের বইয়ের 1 নাম্বার উদাহরণ তোমরা ভালো করে দেখে আসবে, এবং আমি যে আজকে যে অঙ্কটা করিয়েছি এই নগদান বই কাকে বলে, 1 ঘরা নগদান বই, 2 ঘরা নগদান বই, 3 ঘরা নগদান বইয়ের যে ঘরগুলা এগুলো ভালো করে মুখস্থ করবে। এবং আমি যে অঙ্কটা করিয়েছি এটা আবার বাসায় দেখবে ভালো করে। এবং আমার মোবাইল নাম্বার তোমাদেরকে আমি দিচ্ছি, আমার মোবাইল নাম্বারটা এখানে দিচ্ছি 0181210763 এই মোবাইল নাম্বারটাতে তোমরা ফোন করে তোমাদের যদি কারো কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে, অথবা ফেসবুকে তোমরা কমেন্টস করবে। তোমাদের আমাদের যে ফেসবুক আছে আইডিতে কমেন্টস করবে, কোনো সমস্যা হলে আমি সেটা বুঝে দিব। তাহলে তোমাদের কাজ থাকলো কি, আগামী ক্লাসে তোমরা এই নগদান বই কাকে বলে, 1 ঘরা 2 ঘরা নগদান বইয়ের চক শিখে আসবে, এবং 2 ঘরা 1 ঘরা নগদান বই যে আমরা আজকে করেছি, ক্যাশ মেমো করেছি, অনগদ লেনদেন কোনগুলা, এগুলো সম্পর্কে ভালো করে ধারণা নিয়ে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকে আমার সাথে থাকার জন্য। আমি তোমাদেরকে এটা বলতে চাই যে ধারাবাহিকভাবে আমার ক্লাসগুলো হবে। এর পরবর্তী তারিখে আমি সৃজনশীল 2 অঙ্কটা করাবো, 2 ঘর নগদান বই, এবং 2 ঘর নগদান বইয়ের প্রস্তুত প্রণালী সম্পর্কে ধারণা দিব। সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকো, ভালো থাকবে এই প্রত্যাশা করে আমি আমার ক্লাসটা আজকের মতো শেষ করলাম।